मायबो गुरमजरी अहमदा मणिपुरी समाज को मणिपुरी लैंग्वेज को असम के डिस्ट्रिक्ट मरीजा एसोसिएट ऑफिशियल लैंग्वेज सरकार ना लॉकटॉप पसीदा हरोबा मुंबईबा हमदकचरी এখানে উপস্থিত মণিপুরি বিভিন্ন সংগঠন থেকে আসা সংগঠনের প্রতিনিধিগণ এখানে উপস্থিত শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমার বিধায়ক হওয়া 3.5 বছর হয়েছে, কিন্তু যতটুকু আমি জানি বা আপনাদের বক্তব্যে আমি বুঝতে পেরেছি যে 1989 আমসুর গান্ধী ভবনে একটা সভা থেকে এই দাবি উঠেছিল যে আমাদের অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হওয়া প্রয়োজন, ঠিক না? এবং এটা সেই সময় 3 নম্বর এজেন্ডায় ছিল আমসুর। এই বিষয়টা নিয়ে আমরা আগামী দিনে সরকারের দ্বারস্থ হব। আপনারা অনেক সময় চেষ্টা করেছেন। 2020 সালে সম্ভবত আসাম সরকারের একটা নোটিফিকেশন এসেছিল, যেটার মধ্যে ছিল এই এপিএসসি এক্সাম যেটা ছিল, সেই এপিএসসি এক্সামে কি কি ভাষা থাকবে সেটা ছিল। তখন আপনাদের অনেক যারা এই বিষয়টা বুঝতে পেরেছিল, আমার ভুলও হতে পারে, আপনারা ভালো জানবেন। সেই সময় আমি বিজেপি সভাপতি ছিলাম, অনেকে আমাকে সে বিষয়ে বলেছিলেন। আর সেই সময় আমরা একবার বসে আলোচনা করলাম, সেই সময় সাংসদ, সেই সময় অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এটা কি করা যায়। 2021 সালে নির্বাচন যখন ছিল, নির্বাচনের ঠিক কয়েক মাস আগে আমার ইচ্ছা ছিল, পার্টির থেকে নির্দেশ ছিল লক্ষ্মীপুরে কাজ করার। সেই সময় যখন আমি কাজ করছিলাম, একদিন আমি সিঙ্গিরবনে গিয়েছিলাম রাত্রিবেলা 9টা সাড়ে 9টার সময়। আর নদিয়া চাঁদ সিং মহাশয় ওনার বাড়িতে, উনি সম্ভবত আজকে অসুস্থ আছেন জন্য আসেননি। নদিয়া চাঁদ সিং এর বাড়িতে আমি গিয়েছিলাম, চাম্পালাল সিং মহাশয় উপস্থিত ছিলেন। আমি ওনাকে বলেছিলাম যে আমার ইচ্ছা আছে এরকম এই বিষয়ে, মানে ইচ্ছা আছে পার্টিতে দাঁড়ানোর জন্য, আপনাদের সাহায্য সহযোগিতা চাই। উনি তখন আমাকে বললেন যে মণিপুরি কমিউনিটি, উনি যে বলেছিলেন সেই কথাটা আমি বলছি, মণিপুরি কমিউনিটি আজকের দিনে বিজেপি সরকার থেকে একটু নারাজ আছে। আমি জিজ্ঞেস করলাম কেন নারাজ আছে? উনি বললেন যে এই বিষয়ে, ল্যাঙ্গুয়েজের বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে উনি বলেন। আমি সব কথাগুলো আমরা শুনেছিলাম এবং শুনে পরবর্তীতে সেই সময়কার যিনি শিক্ষামন্ত্রী, আজকের দিনে যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলাপ আলোচনা করেছেন। উনি সেই সময় বললেন যে আমরা জানি বিষয়টা কি সমাধানও করা যায়, সেটারও আমাদের একটা চেষ্টা আছে। এবং ওনার কাছ থেকে একটা আশ্বাস আমরা পেয়েছি। যখন নির্বাচন ছিল, নির্বাচনের সময় আমি জানি যে এই নদিয়া চাঁদ সিং এর বাড়িতে যে আলোচনা, এটা নির্বাচন থেকে 4 মাস আগে, মানে এটা 2020 নভেম্বর বা ডিসেম্বর, ঠান্ডার দিনে। সেই সময় আমি দেখলাম যে এটা, এই যে জিনিসটা, এটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা চর্চা আছে। আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি নির্বাচিত হই, আমরা এই সমস্যাটা সমাধানের জন্য চেষ্টা করব। আমি অনেক সংগঠনের কাছে যখন আমি বসেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব যে মণিপুরি কমিউনিটির কোনো বিধায়ক আজকের দিনে আসাম বিধানসভাতে নেই। ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি আমরা ধরি, তো 2006 সালে সুনাই থেকে কুতুব আহমেদ নির্বাচিত হয়েছিলেন। মণিপুরি স্পিকিং মানুষের মধ্যে থেকে উনি শেষ বিধায়ক ছিলেন। আর সেই সময় আমি বলেছিলাম যে মণিপুরি সমাজের বা মণিপুরি কমিউনিটির যে বিধায়ক যতটুকু কাজ করবে আপনাদের ভাষা নিয়ে, আমি চেষ্টা করব এর চেয়ে বেশি কাজ আপনাদের জন্য করার।
নির্বাচন যখন হয়, নির্বাচন হওয়ার পরে, নির্বাচনের পরে আমার কোভিড হয়েছিল। কোভিডের পরে যখন আমি আসি, প্রথমবারে যখন বিধানসভা থেকে আমরা আসি, শপথ নেওয়ার আগে আমি একবার মণিপুরি কমিউনিটি যারা বিভিন্ন অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে আমরা বসে, আমি আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি এবং খুব ভালো একটা আলোচনা আমরা সেখানে করছি। অনেকের মনের মধ্যে একটু সন্দেহ ছিল যে আমরা বিধায়ককে ভোট দেইনি, আমরা হয়তো বিধায়ক আগামী 5 বছর আমাদের সঙ্গে কি রকম ব্যবহার করবেন। অনেকের চিন্তা ছিল হয়তো আমি দু কথা বিধায়কের বিরুদ্ধে বলেছি, উনি বিধায়ক হয়েছেন, আগামী দিনে কি হবে। কিন্তু বাল্যকাল থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেটা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস থেকে এবং পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির থেকে। আমি বিধায়ক 2021 সালে হয়েছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার বাড়ির যদি সম্পর্ক আমি হিসাব করি 1980 সাল থেকে। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি একদম ছোটবেলা থেকে আমার বাবার সঙ্গ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি করেছি। এই জন্য ভারতীয় জনতা পার্টি যে মন্ত্র সেটা হলো সামাজিক সমরসতা, যে সমস্ত জাতি সবাইকে নিয়ে যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি, সেই চিন্তাধারা। আর আমি আজকের দিনে অত্যন্ত আনন্দিত। আপনারা যতটুকু আনন্দিত হয়েছেন এর চেয়ে কম আনন্দিত আমি না, আপনাদের চেয়ে বেশি আনন্দিত আমি হয়েছি। আমার ভাষা নয় এটা আমার ভাষা নয়, মণিপুরি আমার মাতৃভাষা নয়, কিন্তু আমি আনন্দিত এর জন্য হয়েছি যে আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আমি কথা দিয়েছি, কথা পূর্ণ করব। আর এরপরে যারা সঙ্গে ছিলেন না তারা যদি মনে করেন যে না ঠিক আছে সঙ্গ থাকা প্রয়োজন, সঙ্গে থাকবে। এই জন্য 22 তারিখে যখন এর আগের সেশনের আগে যখন ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একদিন গিয়েছিলাম, মুখ্যমন্ত্রী আগে আমাকে বলেছিলেন যে মণিপুরি ভাষায় অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করার যেটা আছে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি আমরা করে দেব। আর এটা উনি বলেছিলেন যে কোনো যদি অসুবিধা না হয় আমরা নির্বাচনে যাওয়ার প্রয়োজনে অনেক আগে আমরা এই কাজটা আমরা করে দেব, যাতে দীর্ঘদিনের যে রিকগনিশন সেই রিকগনিশনটা যাতে পাওয়া যায়। ফেব্রুয়ারি মাসে সেটা ক্যাবিনেট অনুমোদন দেয়, 23 ফেব্রুয়ারি ক্যাবিনেট অনুমোদন দেয়। তারপরে আপনারা সবার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। এর পরবর্তীতে আমরা আবার দেখেছি যে মুখ্যমন্ত্রী মহাশয় 22 তারিখে এখানে এসেছেন। 22 তারিখ এখানে এসেছেন। রবীন্দ্রদা আমাকে একদিন ফোন করলেন। রবীন্দ্রদা ফোন করে আমাকে বললেন যে আমাদের একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য, তো আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বললেন যে রবীন্দ্রদা আমাকে বললেন যে না আমাদের বিল পাস করানোর জন্য, ঠিক না। আমি ওনাকে বললাম এটার জন্য দেখা করার প্রয়োজন নেই, এটা এমনিতেই হবে। আর আমরা কারণ মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যতগুলা ক্যাবিনেট আমরা পাস করেছি এই বিধানসভাতে সবাইকে বিল হিসাবে আমরা এনে পাস করব। আর মুখ্যমন্ত্রী 22 তারিখে যখন শিলচরে এসেছেন সেই সময় এই 22 তারিখে আসাম বিধানসভা সেই বিলটা প্লেস করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে। 23 তারিখে আপনারা দেখা করেছেন, আর 23 তারিখে আপনারা দেখা কবে এলো? 23 তারিখে আপনাদের সঙ্গে দেখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিল ইতিমধ্যে এসেছে। আর আমারও সৌভাগ্য ছিল যে যেদিন বিলটা পাস হয় 29 তারিখে, এই 29 তারিখে সেই বিধানসভায় উপস্থিত ছিল। বিধানসভাতে এই ভাষার এই বিলের উপরে দু কথা বলার সুযোগ ছিল। অন্যান্য বিষয় যদিও এসেছিল, অনেক বিরোধী বিধায়করা
এটার সঙ্গে আরো আলাদাভাবে আরো কিছু এড করা বলেছিলেন, কিন্তু আমি সেদিন দেখেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয়ের যে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা কথা দিয়েছি, কথা উনি বলেছেন যে আলাদা আরেকটা ভাষার যদি করার প্রয়োজন আছে আমরা চিন্তা করব, কিন্তু আজকে যে বিষয়টা এসেছে এই বিষয়টা হলো মণিপুরি ভাষাকে এখানে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 4 জেলাতে করা। এটাকে যদি আমরা অন্য ভাষার সঙ্গে আরো 4টা ভাষা আমরা করে দিই তো মণিপুরীদের যে গুরুত্ব সেই গুরুত্বটা আজকের দিনে থাকবে না। অন্যদের যেটা করার প্রয়োজন আছে অন্যদের লাগলে আমরা করবো, কিন্তু আজকে কেন আপনারা এটা নিয়ে আরেকদিন বলুন। আজকের দিনটা যে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে মণিপুরি ল্যাঙ্গুয়েজ কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, হুজাই 4 জেলাতে আমাদের এটা করার প্রয়োজন আছে, আমরা করছি। আর আমি আজকের দিনে আমি বিধানসভাতে সেদিন বলেছি যে আমি যে বিধানসভা চক্র লক্ষ্মীপুর থেকে প্রতিনিধিত্ব করি সেই বিধানসভা থেকে সবচেয়ে বেশি মণিপুরি কমিউনিটি সেখানে বসবাস করে। আপনারা আমার যে ভিডিও সেটাও আপনারা শুনতে পারবেন। আমি কথা বলেছি আর মুখ্যমন্ত্রীও দাঁড়িয়ে বলেছেন যে মণিপুরি সমাজের 70 বছরের দাবি ছিল, মণিপুরি সমাজ 70 বছর সেটার জন্য অপেক্ষা করেছে। আর আজকের দিনে আমি লক্ষ্মীপুরের বিধায়ক হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী মণিপুরি সমাজকে যদি মর্যাদা সম্মান দেওয়ার যদি কোনো কাজ করেছেন ভারতীয় জনতা পার্টির নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে হয়েছে, তার জন্য হয়েছে। আর এই জন্য আমি যখন বিধায়ক নির্বাচিত হয়েছিল এর আগে যখন নির্বাচন ছিল আমি বলেছি যে লক্ষ্মীপুরে আমি বিধায়ক নির্বাচিত হলে আমরা এই 19টা কাজ করব। আমি সেই দিন জানতাম না যে কতটা কাজ করতে পারবো, সত্যি কথা আপনাদের বলছি, জানতাম না আমি কত কাজ করতে পারবো কি পারবো না, কিভাবে হবে কি হবে, বিধানসভা মন্ত্রী কারা হবেন, এই বিভাগ কাজগুলো আমরা কিভাবে করব। কিন্তু বিধানসভায় নির্বাচিত হওয়ার পরে যখন প্রথমবার মুখ্যমন্ত্রী আমাদের বিধায়কদের নিয়ে বসেছিলেন তখন মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন, আমার আজকের দিনে মনে আছে, বহুত কাম সমষ্টিত করিব পারিবা, বহুত কাম সমষ্টিত করিব পারিবা, কামৰ কারণে চিন্তা নহব। আর আমরা সেই সময় থেকে আমি দেখেছি যখন লক্ষ্মীপুরে আমাকে ডাকা হয় নাগরিক সংবর্ধনা দেওয়া হয় তখন আমি লক্ষ্মীপুরের বাসীকে আমি বলেছিলাম যে 2021 নির্বাচনে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি 19টি কাজের মধ্যে 18টি কাজ করব, একটি কাজের মধ্যে একটা সমস্যা আছে, সমস্যাটা আমি বলে দিয়েছিলাম, বাকি সব কাজ আমরা করব। আর সেই কাজগুলোর মধ্যে একটি কাজ ছিল শিলঘাটে ব্রিজ স্থাপন করা। রূপাইবালি, কাপ্তানপুর, সিঙ্গিরবন্দে ব্রিজ হওয়ার মতো যে ভোট পাওয়ার দরকার সেই ভোট আমি পাইনি। ব্রিজ হওয়ার জন্য যেভাবে যত ভোট পাওয়া দরকার সেই ভোট পাইনি, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আমরা আলাপ আলোচনা করি, ঠিক আছে ব্রিজটা আমাদের করা প্রয়োজন। আজকের দিনে একটা কথা আমি বলছি যে রূপাইবালির মানুষ, আমি কাপ্তানপুর সিঙ্গিরবন কেটার সঙ্গে যুক্ত করব না, রূপাইবালির মানুষ প্রথম থেকে আমি ভোটের হিসাব দেখে এসেছি সবসময় কংগ্রেসকে ভোট দিয়েছি, বাক্স ভর্তি করে কংগ্রেসকে ভোট দিয়েছি। কিন্তু যখন ব্রিজের আলোচনা আমরা শুরু করি, ব্রিজ করব, এক কংগ্রেসের নেতা আমাকে বলেছিলেন এই ব্রিজ করে কোনো লাভ হবে না, এরা ভোট দেবে না। আমি ওনাকে বলেছিলাম যে ভোট তো আগে পাইনি কোনোদিন, আর আগামীতে হয়তো পাবো না, কিন্তু ব্রিজ একটা হলে লক্ষ্মীপুরের মানুষও সেই ব্রিজ দিয়ে উপকৃত হবে, বিনাকান্দির লোক উপকৃত হবে, শিলচরের লোক উপকৃত হবে, সবাইকে। ব্রিজের কাজ আমরা শুরু করি, ব্রিজের যে প্রসেস যেটা আমরা শুরু করি, আর ব্রিজের প্রসেস চলাকালীন সে নতুন ডিলিমিটেশন হয়, নতুন ডিলিমিটেশনে সে এলাকা শুনাইতে যায়। আপনাদের মনে আছে যে 20 তারিখে 20 জুন অ্যাসেম্বলি পার্লামেন্টের ডিলিমিটেশনের ড্রাফট বেরিয়েছিল, 12 আগস্ট সেটার ফাইনাল হয়, সেই এলাকা শুনাইতে চলে যায়। কিন্তু 7 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী আসার পর আমরা সেই কাজটা আমরা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে ঘোষণা করি। আর 22 তারিখে যখন মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরে আসলেন, শিলঘাটে আসলেন,
87 কোটি টাকার সেই ব্রিজের উনি ফাউন্ডেশন দিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী মহাশয় আমাকে বললেন, এই বিধানসভাতে তোমার 26-এ করে থাকবে না, তুমি অন্য জায়গায় ব্রিজটা করতে পারতে। আমি মুখ্যমন্ত্রী গাড়িতে বসেছিলাম এবং বলেছিলাম, দাদা মই কথা দিছিল, এই কারণ সেই জন্য আমরা এখানে ব্রিজটা দিয়েছি, যে প্রতিশ্রুতি যেটা ছিল প্রতিশ্রুতি পূর্ণ করা যেটা আমরা করতে পারি। অন্য পার্টি অন্যর মধ্যে আর আমাদের মধ্যে যাতে পার্থক্যটা রাখতে পারি, সেটার জন্য আমরা এই কাজটা করতে পেরেছি। রূপাইবাড়ি আপনারা জানেন আগামীতে আমাদের মধ্যে নেই, এই পার ব্রিজের এই পার কোনোটাই আমাদের বিধানসভাতে নেই। কিন্তু রূপাইবাড়ির লোকরা, কাপ্তানপুরের লোকরা, সিঙ্গিরবনের লোকরা, গোবিন্দপুরের লোকরা, ছোট মামদাবন সবাই জানে এই ব্রিজ যদি হয়েছে ভারতীয় জনতা পার্টি ডক্টর হিমন্ত বিশ্ব সরকারের জন্য সেটা সম্পূর্ণ হয়েছে। কে কি প্রচার করবে সেটা দিয়ে কোনো লাভ নেই। এই জন্য আজকের দিনে আপনাদেরকে আমি বলছি যে প্রতিশ্রুতি পূরণ যখন করি তখন অত্যন্ত আনন্দ লাগে। আমি আমার এই কাজটা করতে পেরেছি। আর আজকের দিনে আপনাদের আশীর্বাদে আমি বলতে পারি যে আমরা প্রতিশ্রুতি থেকে বেশি কাজ লক্ষ্মীপুরে করেছি। আর 2026-এ না, 2025-এ যখন টার্ম 1 বছর আগে আমি লক্ষ্মীপুরে আমরা 4 বছরে কি কি কাজ করেছি সব কাজের আমরা হিসাব দেব। 2026-এ ইলেকশন আছে, 2026-এ ইলেকশনের সময় না, 2025-এ মে জুন মাসের মধ্যে আমরা লক্ষ্মীপুরে মানুষের কাছে হিসাব দেব যে আমরা কি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কি কি কাজ আমরা করেছি। কারণ এই সমষ্টিকে অনেক এগিয়ে নেওয়ার প্রয়োজন আছে। আর আমরা সৌভাগ্যবান, এমন সময় বিধায়ক হয়েছি যে সময় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আছে। আর যে মানুষের একটাই উদ্দেশ্য, দিন রাত এক করে আমরা দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসামকে কিভাবে উন্নয়ন করা যায়, মানুষকে কিভাবে সাহায্য করা যায়, কোন নতুন প্রকল্প আনা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে। একটা সময় ছিল আসাম ভারতবর্ষের প্রত্যেক রাজ্য দেখতো গুজরাট কিভাবে কাজ করে, মহারাষ্ট্র কিভাবে কাজ করে। আর আজকের দিনে আপনারা দেখতে পান যে আসাম মডেলকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ফলো করা হচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে কেন্দ্র সরকার থেকে বিভিন্ন রাজ্যের একটা টিম আসছেন আসামে। এই যে 1,24,545টা চাকরি দেওয়া হয়েছে, কিভাবে আসাম সরকার বিনামূল্যে, বিনা বিক্রি করে, বিনা কোনো কমপ্লেন ছাড়া, বিনা টাকা পয়সা ছাড়া, বিনা কোর্ট কেস ছাড়া এতটা চাকরি কিভাবে দিতে পেরেছে, সেটা নিয়ে একটা টিম আছে যে আসাম সরকার কিভাবে ইমপ্লিমেন্ট করেছে। আর এই জন্য এই কাজের পুরো কৃতিত্ব আপনাদের ভাষার জন্য, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার জন্য, আপনাদের স্ক্রিপ্ট মায়াক স্ক্রিপ্টকে ইন্ট্রোডিউস করার জন্য, এই পুরো কাজে যদি কেউ কৃতিত্ব, সেই কৃতিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা শুধু নিমিত্ত মাত্র। আমাদের কাজ হলো আপনাদের এবং সরকারের মাঝে যে সমন্বয়, কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশন করে দেওয়া, যাতে মানুষ এটা, যেহেতু মুখ্যমন্ত্রী মহাশয় জানেন কোন জায়গায় কি অসুবিধা আছে, আর আমাদের দায়িত্ব হলো এই সমাজের এই মানুষের অসুবিধা, এই সমাজের এই মানুষের অসুবিধা আছে, এই জিনিসগুলো যাতে সঠিকভাবে আমরা সরকারের কাছে তুলে দিতে পারি। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই সরকার না মণিপুরের সরকার, না বাঙালির সরকার, না বাগানের সরকার, না আহোমের সরকার, না আসামিয়ার সরকার, না কুচের সরকার, এই সরকার আসামের সরকার। আসামের 3,30,00,000 মানুষের সরকার। আর এই 3,30,00,000 যতই ভাষাভাষী, জাতি, ধর্মের মানুষ আছেন, এই সবার জন্য এক নিয়ে কাজ করা মানসিকতা নিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাজ করে যাচ্ছে। আমরা অনেক সময় বলি যে এটা তো অমুকের জন্য বেশি হয়ে যাচ্ছে, অমুকের জন্য বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সবাইকে নিয়ে, যেটা আমি বলেছি সামাজিক সমরসতা, যাতে সবাইকে নিয়ে আমরা এক কাজ করতে পারি, সেই চেষ্টা হচ্ছে। আপনাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনারা এখানে আমাকে আহ্বান করে আমাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আপনাদের আগামী দিনে এই লক্ষ্মীপুর সমষ্টির উন্নয়নে সাহায্য, সহযোগিতা, আশীর্বাদ চাই। আমি সবসময় বলি, আজকেও বলবো,
যে আমি যদি আপনার মাকে মা বলি এর মানে আমার মা ছোট হবে না। আমি যদি আপনার মাকে মা বলি আমার মা ছোট হবে না। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা আমার জায়গাতেই থাকবে। এই জন্য আমরা যাতে সবাই মিলে, সব জাতি ভাষার মানুষ, অন্য জাতি ভাষার মানুষকেও কিভাবে আমরা এক বন্ধনে রাখতে পারি সেই চেষ্টাটা আমাদের করা দরকার। আজকে শিলচর সমষ্টি বলুন, ধলাই সমষ্টি বলুন, কাটিগড়া সমষ্টি, যে ডেমোগ্রাফি, আমাদের ডেমোগ্রাফিটা আলাদা। আমাদের এখানে মণিপুরি লোক আছেন, বাঙালি লোক আছেন, হিন্দিভাষী লোক আছেন, চা বাগানের লোক আছেন, মার আছেন, খাসি আছেন, ডিমাচা আছেন, রংমাই আছেন, কুকি আছেন, খাসি আছেন, নেপালি আছেন, রাজবংশী আছেন, কত জাতির ভাষার লোকরা আছে। আর আমরা তখনই ডেভেলপ করতে পারবো যখন আমরা এই সবাইকে নিয়ে এক ভ্রাতৃত্ববোধের মধ্যে আমরা আমাদের কাজ করতে পারবো। আমি বিধায়ক এই লক্ষ্মীপুরে সবার জন্য, আর আমার যাতে আমার সমষ্টি সব ভাষা জাতি ধর্মের লোক যাতে সঙ্গে থাকতে পারে, একসঙ্গে আমরা রাখতে পারি, সেই চেষ্টা আমরা আজকে দিনে করে যাচ্ছি। আমরা কিছু কিছু কাজে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উন্নয়নের দিকে আমরা লক্ষ্মীপুরকে টপ 10 এর মধ্যে আমরা রাখবো। আর আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী যখন এসে, আমরা 2021 থেকে আমরা আমাদের কাজ শুরু করেছি, কিন্তু 2024-এর 1 মার্চ যখন মুখ্যমন্ত্রী মহাশয় এসেছেন, তখন মুখ্যমন্ত্রী মহাশয় শুধু লক্ষ্মীপুরের জন্য 400 কোটি টাকার কাজের শিলান্যাস উনি করে গেছে। মার্চ মাসে উনি এসেছিলেন, আর আবার এসেছেন জুন মাসে, আবার এসে 87 কোটি টাকার ব্রিজের শিলান্যাস করে গেছে। এক বিধানসভাতে এত বড় কাজ, এত কাজ একসঙ্গে কোনোদিন করা সম্ভব নয়। আমরা একসময় দেখেছিলাম 2011 সালে 1000 কোটি টাকা আসবে বলে 15টা সিট চলে গেল। আমরা বিজেপি আটকাতে পারিনি, কারণ মানুষের কাজের জন্য চায়, মানুষ কাজ চায়। আর 10টা কাজ, আজকে ডিমান্ড আছে 10টা কাজ, এই 10টা শেষ হওয়ার পরে আগে আরো 11 নম্বর কাজ আসবে। আমরা সেটার জন্য তৈরি থাকি। যে অনেকে বলে এই মেইন রাস্তা হয়ে গেলে ভালো, যেদিন মেইন রাস্তা শিলান্যাস করতে আমরা যাবো, বলবেন দাদা মেইন রাস্তাটা তো হলো, কিন্তু ভিতরের গলিগুলো না হলে মেইন রাস্তায় আসবো কি করে? মানুষের ডিমান্ড আনলিমিটেড, এটা থাকবে, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করার নেই। এটা আমাদের, আর আমাদের দায়িত্ব এটা করা। আর আমি এটা মনে করি যে বিধায়কের দায়িত্ব শুধু রাস্তাঘাট বানানো না, বিধায়কের দায়িত্ব স্কুলের শিলান্যাস করা না, এখানে ব্রিজের শিলান্যাস করা না। বিধায়কের দায়িত্ব প্রত্যেকটা জিনিসের প্রতি নজর দিয়ে যাতে আমরা আমাদের মানব সম্পদকে সঠিকভাবে রাখতে পারি, হিউম্যান রিসোর্সকে যাতে আমরা ঠিক করতে পারি, সেটা চেষ্টা। আর সেই উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা দেখছেন যে আমরা আগামীকালকে শেষ হবে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম যেটা চলছে, সেটা আমরা কোচিং করাচ্ছি, যাতে আমরা এই ছেলে মেয়েদেরকে, গতবার 2021-এ আমরা করেছিলাম, 21-22 মিলে অনেকে বলে লক্ষ্মীপুরের ছেলে মেয়ে, বরাকের ছেলে মেয়ে চাকরি পায় না, কিন্তু আমি আজকের দিনে বলতে পারি যে আসাম সরকার মেধার ভিত্তিতে যে ব্যবস্থা করে দিয়েছে, আমাদের ছেলে মেয়েরা চাকরি পায়। 129 জন ছেলে মেয়ে, 119 জন ছেলে মেয়ে আমাদের লক্ষ্মীপুর থেকে 2021-22-এ আমাদের এখানে কোচিং নিয়েছিলেন, তারা চাকরি পেয়েছে। এবার আমরা 850 ছেলে মেয়ের কোচিং করাচ্ছি। আমরা একবারে জিজ্ঞাসা করিনি আপনার ভাষা জাতি কি, আমরা একবারে জিজ্ঞাসা করিনি। আর আজকে আমি, কালকে শেষ হবে, আজকে আমি তাদেরকে জিজ্ঞাসা করি যারা কোচিং করাচ্ছে, বলেছেন যে এবার আমরা আশাবাদী যে আমাদের এখান থেকে অনেক ছেলে মেয়েদেরকে আমরা চাকরি দিতে পারবো। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো চাকরি আছে, রেলওয়েতে আছে, এসএসসিতে আছে, বিভিন্ন বিভাগে আছে। এবার আমরা ঠিক করেছি যে ডিসেম্বর মাস থেকে আমরা রেলওয়ে এবং এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যেগুলো আছে সেই কোচিং গুলো আমরা করব, এবং সঙ্গে সঙ্গে এপিএসসির কোচিং আমরা শুরু করব, যাতে যার মধ্যে আছে তারা করুক, তারা তাদের মেধার মাধ্যমে পাবেন, মেরিটে পাবেন, কিন্তু আমরা একটু জাস্ট তাদেরকে একটু এনকারেজ করে দেবো। কারণ মেধা কিভাবে বাড়ানো যাবে সেটা আমরা পারবো না, কিন্তু আপনার সঙ্গে আমি একটু গাইড আপনাকে যাতে করে দেবো, যাতে আমাদের ছেলেমেয়েরা এই চাকরিতে পেতে পারে। আজকে অনেক সময় থেকে এই অনুষ্ঠান চলছে, আপনাদেরকে অনুরোধ করবো যে আমি মুখ্যমন্ত্রীর হয়েও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে মুখ্যমন্ত্রীকে আপনারা আজকের এই সভার মাধ্যমে ওনাকেও সম্বোধনা দিয়েছেন। কিন্তু আমি চেষ্টা করব যে আপনাদের বিভিন্ন অর্গানাইজেশন থেকে 10 জন আমার সঙ্গে গুয়াহাটি যাবেন, আর আমি
মুখ্যমন্ত্রীর যে মানপত্রগুলো আছে আপনাদের হাত দিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই, এই এই সমাজের পক্ষ থেকে যাতে আমরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে পারি। একটা কথা আরো এখানে বলবো, আপনারা অন্যভাবে নেবেন না। মণিপুরি ভাষা হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মণিপুরি হিন্দু লোক, মণিপুরি মুসলিম লোক সবাই এটা সুবিধা পেয়েছে, যেহেতু মাতৃভাষা আমাদের। মণিপুরি হিন্দু লোক যারা আছেন তারা হয়তো কোনো একটা সময় যে কেউ না হতে পারে, কিন্তু দীর্ঘদিন থেকে তারা, যে বাজপেয়ীজি সরকার হোক, মোদীজি সরকার হোক, হিমন্ত বিশ্ব সরকার হোক, সাহায্য করে গেছে। মণিপুরি মুসলিমকে আমি অনুরোধ করব যে রাজনৈতিক ভাবে নিজেকে একটু ঠিক করার চিন্তা করুন। যদি মনে করেন যে কংগ্রেসে থেকে আপনারা সুরক্ষিত, আমার বলার কিছু নেই, আপনাদের বলা, আমার বলার কিছু নেই, কিন্তু একটু চিন্তা করবেন যে আমরা যে সুযোগ সুবিধাগুলি আগামী ভোটের সময়, কারণ আগামী দিনের কথা আমি বলছি, আমরা যে সুযোগ সুবিধা আমরা চাই দিতে, এবং আমাদের এটা থাকবে যে যারা ভোট দিয়েছেন তাদেরকে দেওয়া, ঠিক কিনা? আর যে ভোট দেননি আর যে ভোট দিয়েছে তাদের সবাইকে একসঙ্গে আমরা কিভাবে রাখবো? 21 ইংরেজিতে মণিপুরি ভোট তুলনামূলকভাবে আমরা কম পেয়েছি, কিন্তু 24-এ যে ইলেকশন হয়েছে, 24-এর যে লোকসভার ইলেকশন হয়েছে, আমরা হিন্দু মণিপুরি ভোট কাস্টিং এর 90% পেয়েছি, কাস্টিং এর 90% পেয়েছি। আর যারা এইভাবে ভোট দিয়ে এই সরকার কেনেছেন, মোদীজি কেনেছেন, পরিমল শুক্লবৈদ্যকে আমরা আমাদের বিধানসভাতে 60,000 ভোটে আমরা জিতিয়েছি। 92,000 ভোট লক্ষ্মীপুরে আমরা পেয়েছি। কোন পলিটিক্যাল পার্টি আজ পর্যন্ত 91,000 ভোট পায়নি, যেটা আমরা এবার পেয়েছি। আর এটার মধ্যে আপনাদের কন্ট্রিবিউশন আছে। আমি সেদিন আমার বাড়িতে বসেছিলাম, আমি দেখেছি যে 2021 সালে যে বুথে আমি যেতে পারিনি, সেই বুথে বিজেপি 92% ভোট পেয়েছে হিন্দু মণিপুরি ভোটে, কিন্তু মণিপুরি মুসলিম ভোটে 3%, 4%, 5%। ভাষাটা কিন্তু, ভাষার যে কাজটা, ভাষার কাজটা 24-এর ইলেকশনের আগে হয়েছিল। আপনারা তো সেটার জন্য কৌশিক রায়কে খারাপ পান, ঠিক আছে, কিন্তু মণিপুরি মুসলিম সমাজকে আমি বলছি যে 2024-এ ইলেকশনে আপনারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন যে আপনি আমাদের ভাষা ক্যাবিনেট স্বীকৃতি করেছেন, এই জন্য আপনাকে আমরা এবার ভোট দিয়েছি, আগামীতে কৌশিক রায়কে দেব না। এটা তো করা সম্ভব ছিল, ঠিক কিনা? এই জন্য নির্বাচনের সময় অনেকে বলেন আমার কাছে, দাদা এবার আমরা দেব। আমি বলি লাগবে না, নমস্কার, লাগবে না, নমস্কার। যদি মনে করেন আপনারা প্রোটেক্টেড, আপনারা সিকিউর, আপনারা ডেভেলপ, কংগ্রেসের সঙ্গে আমার বলার কোনো কিছু নেই, কিন্তু কংগ্রেস অ্যাসুরেন্স, অনলি অ্যাসুরেন্স পার্টি। এই জন্য আগামী দিনে আপনারা চিন্তা করবেন যে সমাজে এই বিষয়গুলো আলোচনা করবেন, যে আমরা মূল সূত্রের সঙ্গে থাকতে পারি কিনা। সারা ভারতবর্ষের মানুষ এবার এক হয়েছিলেন মোদীজিকে হারানোর জন্য। মোদীজি তো 1,240 পেয়েছেন, মোদীজি তো 1,240 পেয়েছেন। আগামী দিনেও বিজেপি সরকার কেন্দ্রতে হবে, আগামী দিনে বিজেপি সরকার আবার আসামে হবে। আমরা আমাদের সোসাইটিকে এই সরকারের সঙ্গে রাখতে পারি কিনা। আর হিন্দু মণিপুরি কমিউনিটিকে আমি বলবো যে শুধু লক্ষ্মীপুরে নয়, তারা শুধু লক্ষ্মীপুরে নয়, আমি এর জন্য আরো কৃতজ্ঞতা জানাবো আমাদের বিভিন্ন সংগঠনকে, যে শুধু লক্ষ্মীপুরে নয়, বিভিন্ন বিধানসভাতে গিয়েও
যারা মোদীজি আবার তৃতীয়বারের জন্য যাতে মুখ্য প্রধানমন্ত্রী হতে পারেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতকে শক্তিশালী করার জন্য তারা কাজ করেছে, এই জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে সুনাই বলুন, আজকে উদাহরণ বলুন, আজকে শিলচর বলুন, যে ভোট কাস্ট হয়েছে 80% 90% ভোট আমরা পেয়েছি। এই জন্য এই দু চারটি কথা রাজনৈতিক কথা আপনাদেরকে বলবো, আপনারা অন্যভাবে নেবেন না। কিন্তু এই সভার মধ্যে যেহেতু বিভিন্ন সংগঠন এখানে উপস্থিত আছেন, যেভাবে আপনারা আমাদের মোদীজিকে ভোট দিয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা। আর আগামী দিনে এই সমাজকে যাতে আপনারা সবাই মিলে সংগঠিত করতে পারি, আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে ভাষা হয়েছে, স্বীকৃতি হয়েছে, কিন্তু তারা সেই লাভ যাতে নিতে পারে সেই জিনিসটা আপনারা দেখেন। মায়াক স্ক্রিপ্ট এসেছে, কিন্তু স্কুলে পড়াশোনার সংখ্যা যাতে ছাত্রগুলিতে বাড়াতে পারে, এলে স্কুল বন্ধ হয়ে যাবে, সেই জিনিসটা আপনারা সবাই লক্ষ্য করবেন। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দিনে এই মণিপুরী সমাজকে আরো শক্তিশালী কিভাবে করা যায়, উন্নয়ন করা যায়, আপনারাও চেষ্টা করবেন। আর আপনাদের পাশে বিধায়ক হিসাবে আমি আগামী দিনে যে যে উন্নয়নের কাজ করার প্রয়োজন আছে প্রত্যেকটা কাজ করে যাতে আমরা আমাদের এই পুরো বিধানসভাকে উন্নয়ন করতে পারবো, এই কথা বলে আপনাদের সবার প্রতি আমার পুনরায় কৃতজ্ঞতা নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম। ভারত মাতাকে Merci.